Namaskar, good evening. I'm Ilmas Syed and you're watching The Big Story. Delimitation. Delimitation মানে 543 সিটের যে লোকসভা ছিল সেটা বেড়ে হবে 850 সিটের। এটাই ছিল ডিলিমিটেশনের মেন গল্প কিংবা মূল অধ্যায়। এই মূল অধ্যায়ে কিছু সমস্যা হলো। কি সমস্যা হলো জানেন? সমস্যা হলো এই যে 14 বছরে এই প্রথম নরেন্দ্র মোদীর সরকার লোকসভায় কোনো বিল পাশ করাতে পারলো না, আটকে গেল। 298 ফর ইয়েস কিংবা আইজ অ্যান্ড 230 ফর নোজ কিংবা যারা সমর্থন করলো না এই বিলে। গতকাল একটি ঐতিহাসিক মুহূর্ত হওয়ার সম্ভাবনা ছিল। নারী সুরক্ষা বিল কিংবা নারী রিজার্ভেশন বিল অর্থাৎ উইমেন রিজার্ভেশন বিল পাশ করানোর একটা প্রয়াস ছিল, তার সঙ্গে 131st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো না। ডিলিমিটেশন থমকে গেল, এমনটাই সবার বক্তব্য। এই প্রথম নরেন্দ্র মোদীর সরকার বুঝতে পারল লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে কি হতে পারে। অর্থাৎ লোকসভায় যদি একক সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে বিল পাশ করানো যে কতটা মুশকিলের সেটা গতকালকে নরেন্দ্র মোদীর সরকার একেবারে হাতে নাতে টের পেল। এই প্রথমবার 2014 সালের পর ভারতীয় জনতা পার্টির এই সরকার লোকসভায় কোনো বিল পাশ করাতে পারল না। এর আগে আর্টিকেল 370 অ্যাবরজিনেশন কিংবা ইউনিফর্ম সিভিল কোড কিংবা সিএএ বিল যেগুলো আইন হয়েছে পরবর্তীতে, সেগুলো খুব অনায়াসেই স্মুথলি পাশ করানো গিয়েছিল। কিন্তু গতকাল যা হলো তারপর কি হচ্ছে, তারপর পলিটিক্যাল ন্যারেটিভটা খুব ক্লিয়ার। বিজেপি বলছে এই দেশের বিরোধীরা নারীদের সম্মান দিতে চায় না কিংবা জানে না, তারা চক্রান্ত করে এই বিলকে পাশ করায়নি। আর বিরোধীরা বলছে যে সমস্যাটা অন্যত্র, সংবিধানকেই বদলে দেওয়ার ছক কষা হচ্ছিল নারীদের সামনে রেখে, তাদের ঢাল হিসেবে ব্যবহার করে। কিন্তু এর মাঝখানে এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। ডিলিমিটেশন কিংবা 850 সিটের যে লোকসভার স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছিলেন, যেটা বিজেপিকেই হয়তো ফায়দা পাইয়ে দিত পরবর্তীতে, সেটা কি পুরোপুরি ভেস্তে গেল? নাকি এর পেছনে আরও কিছু গল্প রয়েছে 2027 সালে শেষ হওয়া সেন্সাসের গল্প, রয়েছে 3টে অ্যাক্ট, আর্টিকেল 81, আর্টিকেল 82, আর্টিকেল 330A, এই 3টি আর্টিকেলের গল্প অর্থাৎ সংবিধানের গল্প, এবং রয়েছে একটি কমিশনের গল্প, না ইলেকশন কমিশন নয়, ডিলিমিটেশন কমিশনের গল্প, যেগুলো সব এবার শুরু হবে। কারণ আইন পাশ হলো না, তাই সংবিধান এবার নিজের মতো এগোবে। এমার্জেন্সির সময় এই ডিলিমিটেশন কিংবা ডিলিমিটেশনের আওতায় পড়া আর্টিকেল 81, আর্টিকেল 82 এবং 330A কে ফ্রিজ করে দিয়েছিল ইন্দিরা গান্ধীর সরকার। সেই ফ্রিজ উঠল 2001 সালে, কিন্তু 2001 সালে অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকার আবার ফ্রিজ করলো এই 3টি আর্টিকেলকে। সেই আর্টিকেলের ফ্রিজ খুলছে 2026 সালের সেন্সাসের পর। অর্থাৎ এই যে এপ্রিল মাস থেকে যে জনবিন্যাস জনগণনা শুরু হচ্ছে, যে সেন্সাস শুরু হচ্ছে, যেটা 2011 সালে হওয়ার কথা ছিল, যা শেষ হবে 2027 সালে। 2027 সালের সেই সেন্সাস শেষ হওয়ার পর আমাদের সংবিধানের 3টি আর্টিকেলের ওপর থেকে ফ্রিজ উঠে যাবে, আনফ্রিজ হয়ে যাবে। আর্টিকেল 81, আর্টিকেল 82, আর্টিকেল 330A, এবং তারপর আর কোনো আইন লাগবে না, সংবিধান মেনে ডিলিমিটেশন হবে। তার জন্য ডিলিমিটেশন কমিশনও বসবে। চমকে গেলেন না? হঠাৎ করে মনে হলো না যে বিরোধীরা গতকালকে সংসদের ফ্লোরে যে বিলটি কি আটকালো, সেই বিলটাকে কিংবা সেই প্রয়াসটাকে কিংবা সেই চালটাকে সাংবিধানিক গুরুত্ব দেয়। এই 3টে আর্টিকেলে কি বলা রয়েছে বলবো, কিন্তু তার আগে শুনুন এই 543 থেকে 850 আসন বাড়ানোর যে স্বপ্ন বিজেপি দেখছে কিংবা যে তথ্য সামনে আসছে, সেটা কেন, সেটা কি আদৌ সংবিধান সম্মত? শুনুন তাহলে। সরকার চেয়েছিল লোকসভার আসন 543 থেকে বেড়ে 850 হবে। যুক্তি ছিল জনসংখ্যা বেড়েছে, তাই আসন বাড়ানো দরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ এটা আসলে ডিলিমিটেশনের আড়ালে দক্ষিণ ভারতকে কোণঠাসা করে উত্তর ভারতের দাপটে ছক বাড়ানোর কৌশল। 131তম সংশোধনী বিল পাশের জন্য প্রয়োজন ছিল 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 360টি ভোট।
কিন্তু সরকার পেল মাত্র 298টি ভোট, বিপক্ষে পড়ল 230টি ভোট। আপনি কি জানেন ডিলিমিটেশনের পর আপনার একটা ভোটের দাম বিহার বা উত্তরপ্রদেশের ভোটের চেয়ে কমে যেতে পারে কি পারে না? কেন বাংলা আর দক্ষিণ ভারত আজ বিদ্রোহের সুরে কথা বলছে? You are telling the South Indian states, you are telling the northeastern states, you are telling small states in India that in order for the BJP to remain in power, we are going to take away representation from you. This is what you are doing. And under no circumstances are we going to allow you to do it. So I am telling you very clearly right now that the entire opposition is going to defeat this attempt of yours to attack the nation state and deprive OBCs and Dalits of their rightful place in society. পুরো বিষয়টা একটা আইনি ডমিনো এফেক্টের মতো। কেন সরকার হঠাৎ করে 2011 সালের পুরনো তথ্য দিয়ে ডিলিমিটেশন করতে চাইলো, যেখানে সেন্সাস 2027 বা 2027-এর জনগণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? 1 এপ্রিল থেকে শুরু হওয়া এই জনগণনা আসলে ভারতের একটা ন্যাশনাল এক্সরে হতে চলেছে। 2027-এর জনগণনা কি মোদী সরকারের প্যান্ডোরার বক্স খুলে দিল? কেন এই ডিজিটাল কাউন্টিং আসলে একটা রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? আমাদের বুঝতে হবে কেন এই বিলটি এত গুরুত্বপূর্ণ। দেখুন, এই মুহূর্তে সংবিধানের 3টি আর্টিকেল রয়েছে, আর্টিকেল 81, আর্টিকেল 82 এবং আর্টিকেল 330A। এই প্যান্ডোরার বক্স জানার জন্য প্রথমে এই 3টি আর্টিকেল জানতে হবে। শুনুন তাহলে। আর্টিকেল 81 এটা ঠিক করে লোকসভায় কোন রাজ্য কটি আসন পাবে। 2001 সালের 84তম সংশোধনীর মাধ্যমে 1971 সালের জনগণনার ভিত্তিতে আসন সংখ্যা 2026 সাল পর্যন্ত ফ্রিজ বা স্থির করে দেওয়া হয়েছিল। আর্টিকেল 82 প্রত্যেক জনগণনার পর আসন বিন্যাস বা ডিলিমিটেশনের কথা শুরু হয়, এটাও 2026 সাল পর্যন্ত স্থগিত ছিল। অর্থাৎ প্রত্যেক জনগণনার পর যে আসন বিন্যাস বা ডিলিমিটেশনের কথা বলা হয় তা 2026 পর্যন্ত স্থগিত ছিল কিংবা ফ্রিজ ছিল। আর্টিকেল 330A এটা হলো সেই বহু চর্চিত নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ আইন, কিন্তু মোদী সরকার এতে একটা প্যাঁচ ঢুকিয়ে দিয়েছিল। বলা হয়েছিল 2026-এর প্রথম জনগণনা শেষ হওয়ার পরেই এই সংরক্ষণ কার্যকর হবে। यहाँ बैठ कर के हमें किसी को संविधान ने देश को टुकड़ों में सोचने का अधिकार ही नहीं दिया है। जो शपथ लेके हम बैठे हैं ना, हम सबको एक राष्ट्र के रूप में विचार करना हमारा दायित्व बने। चाहे कश्मीर हो या कन्याकुमारी, हम टुकड़ों में न सोच सकते हैं न टुकड़ों में हम निर्णय कर सकते हैं। और इसलिए निराधार रूप में, जिसमें कोई सच्चाई नहीं, रत्ती भर सच्चाई नहीं, सिर्फ राजनीतिक लाभ लेने के लिए जो बवंडर खड़ा किया जा रहा है, मैं आज एक जिम्मेवारी से कहना चाहता हूं कि निर्णय प्रक्रिया किसी के साथ भी भेदभाव नहीं करेगी, किसी के साथ अन्याय नहीं करेगी। সরকার চেয়েছিল এই টাইমলাইনের আড়ালে 2029 সালের ভোটের আগে সংখ্যাটা বাড়িয়ে নিতে। তাই এখন সহজভাবে বলি, ডিলিমিটেশন বিল পাস হলো না, কিন্তু 2027 সালের সেন্সাস প্রকাশ হওয়ার পর, মানে 2026-এর 1 এপ্রিল থেকে যে সেন্সাস শুরু হয়েছে, সেই সেন্সাস প্রকাশ হওয়ার পর 2027 সালের পর এই আর্টিকেল 81A, আর্টিকেল 82 এবং আর্টিকেল 330A এই 3টে কিন করবে। এই 3টে আনফ্রিজ হয়ে যাবে এবং যে মুহূর্তে আনফ্রিজ হবে তখন এই 2027 সালের জনসংখ্যা কিংবা জনবিন্যাসের ওপর, সেন্সাসের ওপর ডিলিমিটেশন কমিশন বসাতে বাধ্য হবে সরকার। ডিলিমিটেশন হবে কারণ আর্টিকেল 81 বলছে কোন রাজ্যে কটা আসন থাকবে সেটা জনবিন্যাস জানার পর করতে হবে। না হলে দেখা যাবে কোনো রাজ্যে আসন সংখ্যা কম, কোনো রাজ্যে আসন সংখ্যা বেশি। এবার এই উত্তর দক্ষিণ লড়াইটা কেন? সবচেয়ে বৃহত্তম রাজ্য এই ভারতবর্ষে উত্তরপ্রদেশ, 80টি লোকসভা আসন সেখানে। সেই উত্তরপ্রদেশ ডিলিমিটেশনের পর প্রায় 120টি আসন পেতে চলেছে। আমার আপনার বাংলা যেখানে 42টি লোকসভা আসন, আমরা পাবো 62টি আসন।
80 যখন 63টি আসন খুব বেশি হলে, 80 যখন 120 হয় তখন 40টা আসন বাড়ে, 42 যখন 63 হয় তখন বাড়ে মাত্র 20টি আসন। দক্ষিণের স্টেটগুলোতে এই আসন বৃদ্ধির সংখ্যা আরও কম, 10 থেকে 15-র ভেতর ঘোরাঘুরি করছে। তাই 850 সিটের বিধানসভায় কিংবা মাফ করবেন লোকসভায়, সংসদে 850 সিটের সংসদে উত্তর ভারতের প্রভাব বেশি থাকবে এবং দক্ষিণ ভারতের প্রভাব কম থাকবে, এমন ন্যারেটিভই শোনা যাচ্ছে। কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলো অনেক আগে থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছিল, যা উত্তর ভারতে নেওয়া হয়নি। সেই কারণে যদি পপুলেশন কিংবা জনবিন্যাস দেখে কিংবা জনঘনত্ব দেখে এই ডিলিমিটেশন হয়, যেমন আর্টিকেল 81 বলছে, যেমন আর্টিকেল 82 বলছে যে প্রত্যেক জনগণনার শেষে ডিলিমিটেশনের কথা বলতে হবে, ডিলিমিটেশন করতে হবে, এবং যেমন 330A বলছে নারীর অধিকার আইন, যেটা 2023-এ আবার একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিল এই সরকার, তার মানে যেখানে জনঘনত্ব বেশি সংবিধান মেনে সেই জায়গায় আসন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারছেন কি হবে। এই মুহূর্তে আমাদের জনসংখ্যা 141 কোটির কাছাকাছি। 2027-এ এই জনসংখ্যা প্রায় 26 কোটি বাড়তে পারে, এমনটাই বিভিন্ন জায়গায় সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার চেয়েছিল কিংবা নরেন্দ্র মোদী চেয়েছিলেন এই জনসংখ্যা কিংবা এই ডিলিমিটেশন 2029-এর আগে হোক, যাতে তারা ভোটে সুবিধা পায়। কিন্তু আদৌ কি সেটা হবে? হলো না। কারণ সংসদ ভবনে এই গোটা ডিলিমিটেশন প্রক্রিয়াকেই আটকে দেওয়া হলো, বিলগুলোই পাশ করানো হলো না। এবার যদি ডিলিমিটেশন কমিশন বসে, একটা সহজ কথা ভাবুন, এসআইআর-এর মতো তড়িঘড়ি করলে তো হবে না। জনবিন্যাসের ডেটা আস্তে আস্তে 2027-এর মাঝামাঝি কিংবা শেষের দিকে, তারপর বসবে কমিশন ডিলিমিটেশনের, তারপর সেই কমিশন আবার নতুন করে তাদের রিপোর্ট দেবে আরও একটা বছর, প্রায় 2028 সালের মাঝ বরাবর আমরা পৌঁছে যাব। 2029 সালের ঠিক শুরুতে লোকসভা ভোট। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সরকার কি চাইবে উত্তর দক্ষিণের সঙ্গে এই দ্বন্দ্বে যেতে, কিংবা সেই সময় ইলেকশনে ফোকাস করবে সরকার, নাকি সরকার ফোকাস করবে ডিলিমিটেশনে? ঘুরপথে কি তাহলে 2029-এর আগে এই ডিলিমিটেশন আদৌ করা সম্ভব? যদি করে তাহলে সেটা কি বিজেপির জন্য আদৌ লাভবান হবে? তার এনডিএ শরিক, তার সাধারণ শরিক, তারা কি আদৌ তাদের সঙ্গে থাকবে? না, থাকবে না, হাত ছেড়ে চলে যাবে। গতকালকে সেটাই আমরা দেখলাম। অনেকেই ভোট দেননি যাদের ভোট দেওয়ার কথা ছিল। কারা সেটা তো আর সিক্রেট ব্যালটে বোঝা যায় না, কিন্তু সংখ্যা বলে দিচ্ছে অনেকেই ভোট দেয়নি যাদের দেওয়ার কথা ছিল, অনেকেই এর এগেনস্টে ভোট দিয়েছে। কিন্তু এবার প্রশ্নটা হলো, সরকার যদি 2029-এর মধ্যে ডিলিমিটেশন না করতে পারে, তাহলে 2029-এর ভোটটা হবে সেই 543টি আসনে। কিন্তু ডিলিমিটেশনটা হবে কবে? নারী অধিকার আইনটা বলবৎ হবে কবে? 2029-এ না, 2034-এ। ঠিক শুনছেন, 2034-এ। 2034-এর আগে এই বিল কার্যকরী হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ শিয়ার টাইম গ্যাপ এবং ডেটা। 2011 সালে সেন্সাস হয়নি, সেই সেন্সাসের ওপর কিংবা 2011-র সেই পুরনো ডেটার ওপর ভিত্তি করে 27-এ সেন্সাস হচ্ছে। 27-এ সেন্সাসে দেখা যাচ্ছে অদ্ভুত সব জিনিস হয়েছে। আরবানাইজেশন বেড়েছে, ডিসপ্লেসমেন্ট বেড়েছে। এই সেন্সাসের ডেটাকে একত্রিত করা ইটস আ হারকিউলিন টাস্ক, এবং সেটা 1 বছরে হবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। তাই 2034-এর কথা বলা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা অঙ্ক দেখাই চলুন। দেখুন, 850 আসনের লোকসভা হলে বিহারের আসন 40 থেকে বেড়ে 69 হয়ে যেতে পারে, মধ্যপ্রদেশের আসন 29 থেকে বেড়ে 48 হয়ে যেতে পারে, কিন্তু কেরালার আসন 20 থেকে বেড়ে মাত্র 22 হওয়ার সম্ভাবনা। অর্থাৎ উত্তর ভারতের মাত্র 2টি রাজ্য মিলে গোটা দেশের 1/4 ক্ষমতার অধিকারী হয়ে বসতে পারে। এতে ভারতের ফেডারেল ব্যালেন্স বা যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য নষ্ট হবে। কিন্তু এই বীরের আড়ালে কি রাজ্যসভার ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো গোপন ছক ছিল? কেন 850 আসনের লোকসভা মানেই রাজ্যসভার মৃত্যুঘণ্টা? এই পয়েন্টটা না খুব মন দিয়ে শুনবেন। বর্তমানে লোকসভা ও রাজ্যসভার আসনের অনুপাত প্রায় 2.2:1, কিন্তু লোকসভায় 850টি আসন হয়ে গেলে এই অনুপাত হয়ে দাঁড়াবে 3.3:1। এর মানে হলো কোনো জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশনে লোকসভার সংখ্যাধিক্যের কাছে রাজ্যসভা সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়বে। রাজ্যসভা হলো রাজ্যগুলোর প্রতিনিধিত্ব করার জায়গা, তাকে দুর্বল করা মানেই রাজ্যগুলোর
ভেটো পাওয়ার কেড়ে নেওয়া। 131তম সংশোধনীর পর্যায়ে আসলে রাজ্যসভার এই অস্তিত্বকে বাঁচিয়ে দিল। ডিলিমিটেশন তো আটকে গেল, কিন্তু 1 এপ্রিল থেকে যে শ্বাস শুরু হয়েছে সেই সেন্সাস, তাকে কি আটকানো সম্ভব? 2027-এর জনগণনা কি বিজেপির জন্য বুমারাং হতে চলেছে? আমাদের শহরগুলি কি আসলে আমাদের গ্রাম খেয়ে নিচ্ছে? 2011 সালের তুলনায় ভারত এখন অনেক বেশি শহর কেন্দ্রিক, 4% থেকে 45% পৌঁছে গেছে। গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু বা কেরলের মতো রাজ্যগুলো আসলে এখন আরবানাইজ স্টেট। জনগণনা আমাদের বলবে কোথায় নতুন কর্মসংস্থান দরকার। আরেকটা বড় ফ্যাক্টর হলো মাইগ্রেশন। পশ্চিমবঙ্গ বা বিহার থেকে মানুষ কেন দক্ষিণে কাজ করতে যাচ্ছে? কেরালা বা তামিলনাড়ু স্কুলে কেন ওড়িয়া বা বাংলা ভাষা শেখানো হচ্ছে? এই মাইগ্রেশন ডেটা আমাদের ডিলিমিটেশনের আসল গাইড হবে। বিলের পতনের ঠিক পরেই রাহুল গান্ধী ফোন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের ভোটের আগে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বিরোধীদের এই জয় কি 2029-এর মহড়া? এখন প্রশ্ন হলো এর পর কি? 131তম সংশোধনী পরাজয় মানে আর্টিকেল 81, আর্টিকেল 82, আর্টিকেল 330A যেগুলো ফ্রিজ ছিল সেগুলো এবার খুলে যাবে। খুলে গিয়ে ডিলিমিটেশন কমিশন বসবে। কিন্তু এই ডিলিমিটেশন কমিশন কি 2029-এর মধ্যে 850 সিট লোকসভায় বাড়াতে পারবে? না। এই গোটা আইন কার্যকরী হতে কিংবা এই গোটা স্বপ্ন সফল হতে 2034 সাল অবধি লাগবে। কারণ ওই ভোট। মোদী সরকার আসলে না একটা প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে। তারা ভেবেছিল এই নারী আবেগকে কাজে লাগিয়ে তারা ডিলিমিটেশনটাকেও 131তম সংবিধান সংশোধনীর মারফতে পাশ করিয়ে নেবে, কিন্তু সেটা হলো না। তার মেন কারণ হচ্ছে ফেডারাল স্ট্রাকচার। কারণ দক্ষিণী রাষ্ট্রগুলো তাদের বক্তব্য যে ফেডারেল স্ট্রাকচারে আঘাত পড়ছে, এবং এই ফেডারেল স্ট্রাকচারে আঘাত পড়া মানে সংবিধানে আঘাত পড়া। তাই ভারতীয় জনতা পার্টি আজ থেকে নিজেদের সংখ্যা কিংবা নিজেদের জোর বোঝাতে দিল্লির রাস্তায় নেমেছে এই ন্যারেটিভে যে অপোজিশনরা মহিলা বিরোধী। কিন্তু মেন ফ্যাক্টটাকে উপেক্ষা করবেন কিভাবে? 2014 সালের পর এই প্রথম নরেন্দ্র মোদীর সরকার ফ্লোরে কোনো বিল পাশ করাতে পারলো না। লোকসভায় আটকে গেল তার বিল। এর আগে সমস্ত বিল তারা পাশ করিয়েছে, আরামসে পাশ করিয়েছে, এবার পারলো না। ধাক্কা কি খেলো? তাহলে কি এবার বিরোধীদের কণ্ঠ আরও বলিষ্ঠ হলো লোকসভায়? বিরোধী কণ্ঠ কি আরও সোচ্চার হলো? 2029-এ কি তাহলে খেলা ঘুরলেও ঘুরতে পারে? মোদি ম্যাজিক কি কিছুটা হলেও ফিকে হয়ে গেল? এই প্রশ্ন এই মুহূর্তে বিরোধীদের পাওয়ারের আলিঙ্গনে কিংবা পাওয়ারের করিডোরসে ঘুরে বেড়াচ্ছে। যাওয়ার আগে একটাই প্রশ্ন দিয়ে সেরে যেতে চাই, একটাই প্রশ্ন দিয়ে আজকের এই এপিসোডটা শেষ করব। প্রশ্নটা খুব সহজ। 850 সিট হলে আম জনতার কি কোনো লাভ হবে, নাকি লাভটা পুরোপুরি রাজনৈতিক দলগুলির? সত্যি কি আমাদের রিপ্রেজেন্টেশন বাড়লে আমরা আম জনতারা উপকৃত হই? আমরা চাই আরও বেশি সংখ্যক নারীরা লোকসভায় যান, যাতে নারীদের বিরুদ্ধে হওয়া অত্যাচারগুলো বন্ধ হয়। কিন্তু সেইটার জন্য এত বছর সময় লাগলো কেন? স্বাধীনতার পর থেকে বারবার নারীদের অত্যাচারের গাথা কারা টুটি চেপে রেখেছে? কারা নারীদের সংবিধানে কিংবা সংসদ ভবনে প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে? উত্তরটা আপনারাও জানেন, একটু ভাবুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।